সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সরকারি তোলারাম কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে আছি আমি মোসাম্মদ ফরিদা বেগম, প্রভাষক সমাজকর্ম বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যাচ্ছ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র পড়াচ্ছি এবং গত ক্লাসে আমরা সমাজকর্মের সপ্তম অধ্যায়টি শেষ করেছি। তো আজকের ক্লাসে আমরা শুরু করব সমাজকর্ম দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় এবং এটা হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। তো এর আগের অধ্যায়টা আমরা কি পড়েছিলাম যে বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়নমূলক কার্যক্রম, এবং তারও আগের চ্যাপ্টারে ষষ্ঠ অধ্যায়ে আমরা পড়েছিলাম সরকারি সমাজ উন্নয়নমূলক কার্যক্রম। ঠিক আছে, তাহলে এর প্রেক্ষাপটে প্রথমে আমরা সরকারি সমাজ কল্যাণমূলক কার্যক্রম পড়েছি, এরপরে বেসরকারি সমাজ কল্যাণমূলক কার্যক্রম পড়েছি এবং আজকে আমরা পড়ছি আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়নমূলক কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশে যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো কাজ করছে এই সংস্থাগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। ঠিক আছে, তো পড়ানো শুরু করার আগে তোমাদেরকে একটু টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের তো উদ্দীপক থাকে, তো যখন উদ্দীপকে কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে থাকবে তো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই প্রতিষ্ঠানটা সরকারি না বেসরকারি না আন্তর্জাতিক, তাহলে কিন্তু তুমি সহজেই সেটা ধরতে পারবে। ঠিক আছে, অর্থাৎ যেহেতু আমরা অনেক ধরনের প্রতিষ্ঠান পড়ছি, সরকারি বেসরকারি আন্তর্জাতিক, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি তুমি প্রথমে আইডেন্টিফাই করতে পারো যে এটা সরকারি না বেসরকারি না আন্তর্জাতিক, তাহলে কিন্তু তুমি ওই প্রতিষ্ঠানটা খুব সহজেই ধরতে পারবা। তো এটা একটু মাথায় রাখবে। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তাহলে প্রথমেই তোমাদের যেটা বললাম যে আজকে আমরা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো, আমরা আজকে আলোচনা করব অষ্টম অধ্যায় বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। ঠিক আছে, তো এখানে আমরা যেটা আলোচনা করব, প্রথমেই আমরা আলোচনা করব যে আন্তর্জাতিক সংগঠন কি, এবং আজকে আমরা আন্তর্জাতিক সংগঠন হিসেবে ওয়ার্ল্ড ভিশন আলোচনা করব। ঠিক আছে, তো এখানে আমরা ওয়ার্ল্ড ভিশনের প্রথমেই পড়ব যে ওয়ার্ল্ড ভিশনটা কিভাবে হলো, এর প্রতিষ্ঠা, আর এছাড়া পড়ব যে ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশ্য, ওয়ার্ল্ড ভিশনের মূল্যবোধ এবং ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সংগঠন। ঠিক আছে, দেখো যে আন্তর্জাতিক সংগঠনটা আসলে কি। তাহলে একাধিক জাতির সমন্বয়ে গঠিত এমন একটা সংগঠন যা একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি ঘটায় তাকে আন্তর্জাতিক সংগঠন বলে। অর্থাৎ একাধিক জাতির সমন্বয়ে গঠিত হবে এমন একটা সংগঠন যা কি করবে, একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি ঘটায় তাকে আন্তর্জাতিক সংগঠন বলে। তার মানে আন্তর্জাতিক সংগঠন বলতে আমরা যেটা বুঝতে পারতেছি যে এই ধরনের সংগঠনের কার্যক্রমটা কি হবে, একাধিক দেশে হবে এবং অনেকগুলো জাতি নিয়ে এটা গঠিত হবে, অর্থাৎ অনেকগুলো দেশ নিয়ে গঠিত হবে এবং এবং একের বেশি অনেকগুলো দেশে এই ধরনের সংস্থার কার্যক্রমের বিস্তৃতি ঘটবে। এই ধরনের সংস্থাগুলি হচ্ছে আন্তর্জাতিক সংগঠন। আবার আমরা অন্যভাবে বলতে পারি যে আন্তর্জাতিক সংগঠন বলতে ওই সকল কল্যাণমূলক সংস্থাকে বোঝায় যেগুলো ভৌগোলিক সীমানা অতিক্রম করে আর্তমানবতার সেবার মাধ্যমে ভারসাম্য ও শান্তিপূর্ণ বিশ্ব সমাজ ব্যবস্থা গড়ে তুলতে প্রচেষ্টা চালায়। মানে হচ্ছে যে আন্তর্জাতিক সংগঠন বলতে ওই সকল কল্যাণমূলক সংস্থাকে বোঝায়
যেগুলো কি করে, যে ভৌগোলিক সীমানা হয়তো কোনোটা নির্দিষ্ট দেশে এটা গড়ে উঠেছে, তারপরও কি করছে, এটা তার ভৌগোলিক সীমানা অতিক্রম করে আর্তমানবতার সেবার মাধ্যমে ভারসাম্য এবং শান্তিপূর্ণ বিশ্ব সমাজ ব্যবস্থা গড়ে তুলতে প্রচেষ্টা চালায়। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো দেখো যে জাতিসংঘ হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন। তাহলে এর মূল লক্ষ্যটা কি, যে এই জাতিসংঘের যে সদস্যভুক্ত দেশগুলো আছে, এই সদস্যভুক্ত দেশ সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি জাতিসংঘ হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন। তো এরকম বিভিন্ন ধরনের সংগঠন আছে। তো কিছু সংস্থা আছে উন্নয়নমূলক, আবার কিছু সংস্থা আছে অর্থনৈতিক, অর্থাৎ এক একটা সংস্থা এক এক ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন দেখো যে কিছু সংস্থা অর্থনৈতিক, এর উদাহরণ কি IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো হচ্ছে মানে অর্থনীতির সংশ্লিষ্ট সংগঠন। কিছু আছে উন্নয়ন সংশ্লিষ্ট, যেমন UNDP, ইউনিসেফ, এগুলো। তো আমরা এই অধ্যায়ে মূলত যে সকল সংস্থা হচ্ছে জনকল্যাণমুখী সংগঠন, এই ধরনের সংগঠনগুলো নিয়ে আলোচনা করব। যেমন এর মধ্যে আমাদের আছে ইউনিসেফ, UNDP, ওয়ার্ল্ড ভিশন, কেয়ার, রেড ক্রস, এগুলো। ঠিক আছে, আমি আবার বলছি, যেমন ইউনিসেফ, UNDP, ওয়ার্ল্ড ভিশন, কেয়ার, রেড ক্রস, তো এরকম আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই ছিল আমাদের আন্তর্জাতিক সংস্থা। আমি আবারও বলছি যে আন্তর্জাতিক সংস্থা বলতে ওই সকল কল্যাণমূলক সংস্থাকে বোঝায় যেগুলো ভৌগোলিক সীমানা অতিক্রম করে আর্তমানবতার সেবার মাধ্যমে শান্তিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ বিশ্ব সমাজ ব্যবস্থা গড়ে তুলতে প্রচেষ্টা চালায়। তো আজকে আমরা বলেছি যে আজকে আমরা ওয়ার্ল্ড ভিশন পড়ব, যে আন্তর্জাতিক সংস্থা হিসেবে আজকে আমরা ওয়ার্ল্ড ভিশন পড়ব। ঠিক আছে, তার মানে ওয়ার্ল্ড ভিশন হচ্ছে কি একটা আন্তর্জাতিক সংগঠন। ঠিক আছে, এটা হচ্ছে যে পুরা পৃথিবী জুড়েই সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে একটা নিবেদিত নাম হচ্ছে এই ওয়ার্ল্ড ভিশন। তো এই ওয়ার্ল্ড ভিশন, এই প্রতিষ্ঠানটা আসলে খ্রিস্ট ধর্মের আদর্শের উপরই প্রতিষ্ঠিত। ঠিক আছে, খ্রিস্ট ধর্মের আদর্শের উপর প্রতিষ্ঠিত একটা আন্তর্জাতিক মানবহিতৈষী সংগঠন, যেটা কি করছে, বিশ্বের বিভিন্ন দেশের দুস্থ এবং দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ল্ড ভিশন হচ্ছে খ্রিস্ট ধর্মের আদর্শের উপর প্রতিষ্ঠিত একটা আন্তর্জাতিক মানবহিতৈষী সংগঠন, যা বিশ্বের বিভিন্ন দেশের দুস্থ এবং দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তো এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছে হচ্ছে ডক্টর বব পিয়ার্স। প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর বব পিয়ার্স। তিনি কত সালে এটা প্রতিষ্ঠা করলেন? 1950 সালে। তো 1950 সালে যখন কোরীয় যুদ্ধ শুরু হয়, ঠিক আছে, 1950 সালে এই কোরীয় যুদ্ধের সময় যে পরিত্যক্ত শিশুদের পরিচর্যার মধ্য দিয়ে আসলে এই মার্কিন নাগরিক ডক্টর বব পিয়ার্স এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে। অর্থাৎ কোরীয় যুদ্ধের সময় যে পরিত্যক্ত শিশুদের যে নির্মম অবস্থা দেখে তাদের জন্য কাজ করার জন্য তিনি মূলত এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করলো 1950 সালে। ঠিক আছে, অর্থাৎ এটার শুরু হলো কোরীয় যুদ্ধের মধ্য দিয়ে। প্রেক্ষাপট হচ্ছে কি, কোরীয় যুদ্ধের সময় এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা হলো। কে করলো? ডক্টর বব পিয়ার্স 1950 সালে। এই তথ্যগুলো তোমাদের হচ্ছে MCQর জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আমাদের অনেকগুলো হচ্ছে সংস্থা আছে, মানে আন্তর্জাতিক সংগঠন আছে। তো এই সংগঠনগুলো কত সালে হলো, কে করলো, কিভাবে তৈরি হলো, হ্যাঁ, তো এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, কারণ এগুলো হচ্ছে MCQর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে ওয়ার্ল্ড ভিশনটা ডক্টর বব পিয়ার্স 1950 সালে কোরীয় যুদ্ধের সময় তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। তো এটা হচ্ছে বর্তমানে পৃথিবীর শতাধিক দেশে এই প্রতিষ্ঠানটা তার কার্যক্রম পরিচালনা করে আসছে। তো বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশন তার কার্যক্রম শুরু করে 1970 সালে। ঠিক আছে, তো 1970 সালে
আমাদের উপকূলে যখন হচ্ছে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়, ওই সময় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য 1970 সালে ওয়ার্ল্ড ভিশন সর্বপ্রথম বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করে। এরপর 1971 সালে যখন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীরা ভারতে আশ্রয় গ্রহণ করেছিল, তখন তাদের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য হচ্ছে কাজ করেছিল ওয়ার্ল্ড ভিশন। ঠিক আছে। এরপর হচ্ছে 1973 সালে তারা হচ্ছে ঢাকায় তাদের স্থায়ী একটা কার্যালয় স্থাপন করে। তো যদি পরীক্ষায় আসে যে ওয়ার্ল্ড ভিশন কত সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে, এটা হবে 1970 সালে। ঠিক আছে। তো উপকূলে ত্রাণ কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। আচ্ছা, তো এবারে আমরা পড়ব ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশ্যগুলো কি কি। দেখো যে ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশ্য, ওয়ার্ল্ড ভিশন প্রথমত কি করে, যে মানব কল্যাণে কাজ করার জন্য বিশ্বব্যাপী মানুষকে উদ্বুদ্ধ করে। ঠিক আছে। মানব কল্যাণে কাজ করার জন্য বিশ্বব্যাপী মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের অন্যতম উদ্দেশ্য। এছাড়া কি করে, যে দরিদ্র শিশুদের স্বাস্থ্য পরিচর্যা ও উপার্জনক্ষম করে তোলে। দরিদ্র শিশুদের স্বাস্থ্য পরিচর্যা এবং উপার্জন করে তোলা হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের অন্যতম একটা উদ্দেশ্য। 3 নম্বরে দেখো, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধকালীন সময়ে জনগণের জন্য জরুরি খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ প্রয়োজনীয় সাহায্য প্রদান করা। ঠিক আছে। অর্থাৎ যখন প্রাকৃতিক দুর্যোগ হয় বা যুদ্ধকালীন সময়গুলোতে বিভিন্ন দেশে কি করে এরা, তখন মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ প্রয়োজনীয় সাহায্য সেবা প্রদান করে থাকে। এবারে 4 নম্বরে দেখো, যে সমবায়ের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে তোলা। অর্থাৎ মানুষকে সমবায়ের মাধ্যমে স্বনির্ভর করে তোলার কাজও করে থাকে ওয়ার্ল্ড ভিশন। আচ্ছা, 5 নম্বরে দেখো, যে এইডস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ ওয়ার্ল্ড ভিশন হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনেক কাজ করে থাকে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে এইডস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে ওয়ার্ল্ড ভিশন। এছাড়া কি করে থাকে, যে মানুষের মধ্যে নেতৃত্বের বিকাশে সাহায্য করে থাকে। ঠিক আছে। মানুষের মধ্যে যাতে নেতৃত্বের বিকাশ ঘটে, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে ওয়ার্ল্ড ভিশন। গুণগত শিক্ষার সুযোগ সৃষ্টি করে। অর্থাৎ যে সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের জন্য গুণগত শিক্ষার সুযোগ সৃষ্টি করে থাকে। এছাড়া সমাজের লিঙ্গ বৈষম্য দূর করে থাকে। অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে যে অসমতা আছে, এই অসমতা দূর করার চেষ্টা করে থাকে ওয়ার্ল্ড ভিশন। অর্থাৎ এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশ্য। ঠিক আছে। অর্থাৎ বিশ্বব্যাপী মানুষকে মানব কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে থাকে, দরিদ্র শিশুদের স্বাস্থ্য পরিচর্যা এবং উপার্জনক্ষম করে তোলে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়, যুদ্ধকালীন সময়ে মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ প্রয়োজনীয় সাহায্য প্রদান করে থাকে, মানুষকে স্বনির্ভর করে তোলা, এইডস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, মানুষের মধ্যে নেতৃত্বের বিকাশে সাহায্য করা, গুণগত শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং সমাজে লিঙ্গ বৈষম্য দূর করা। এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশ্য। আচ্ছা, এবারে দেখো যে ওয়ার্ল্ড ভিশনের মূল্যবোধ। অর্থাৎ ওয়ার্ল্ড ভিশন হচ্ছে এই নীতিগুলো আসলে মেনে চলে। ঠিক আছে। এগুলোকে ধারণ করে। যেমন হচ্ছে যে প্রথমেই আমরা যেটা বলেছি যে ওয়ার্ল্ড ভিশন হচ্ছে খ্রিস্ট ধর্মের আদর্শের উপর প্রতিষ্ঠিত একটি সংগঠন। ঠিক আছে। তো এরা বিশ্বাস করে যে আমরা খ্রিস্টান, আমরা অংশীদার, আমরা দায়িত্ববান, আমরা দরিদ্রদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করি এবং আমরা মানুষকে মূল্যায়ন করি। তোমরা যারা হচ্ছে লিখতে চাও তারা কিন্তু খাতায় হচ্ছে এই পয়েন্টগুলো কিন্তু লিখতে পারো। অর্থাৎ উদ্দেশ্য বলো বা কার্যক্রম বলো, এগুলো কিন্তু তোমরা পয়েন্টগুলো অন্তত খাতায়
লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড ভিশনের মূল্যবোধগুলো হচ্ছে যে কি, আমরা খ্রিস্টান, আমরা অংশীদার, আমরা দায়িত্ববান, আমরা দরিদ্রদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করি, আমরা মানুষকে মূল্যায়ন করি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের মূল্যবোধ। এবং এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমগুলো। ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ল্ড ভিশন কি কি কার্যক্রম পরিচালনা করে থাকে। তো দেখো যে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমগুলো, যে এর মধ্যে কি কি আছে, যে শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য কর্মসূচি, লিঙ্গ সমতা আনয়ন, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া প্রদান, পানি ও পয় নিষ্কাশন, কিশোর সংশোধন ও উন্নয়ন, পথ শিশুদের জন্য কার্যক্রম, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আয় বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন। ঠিক আছে, এখন আমরা এই পয়েন্টগুলো আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আছে কি, যে শিক্ষা কার্যক্রম, অর্থাৎ ওয়ার্ল্ড ভিশনের অন্যতম একটি কার্যক্রম হলো শিক্ষা কার্যক্রম। তো নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা কিন্তু এখানে যে কার্যক্রমগুলো পড়ছি ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম, মূলত বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের যে কার্যক্রমগুলো এগুলো কিন্তু আমরা পড়ছি। ঠিক আছে, তো ওয়ার্ল্ড ভিশন কী করে, এই শিক্ষা কার্যক্রমের মধ্যে যে নিরক্ষরতার অভিশাপ থেকে যে দেশকে মুক্ত করার জন্য শিশুদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন কয়েক ধরনের কর্মসূচি পালন করে থাকে। যেমন আছে যে শিক্ষার্থীদের শিক্ষার সহায়তা। তো শিক্ষা সহায়তার মধ্যে কি আছে, যে বিভিন্ন শ্রেণীতে যে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে অর্থ প্রদান করা, তাদের জন্য হচ্ছে শিশু অধিকার বিষয়ক বিভিন্ন কর্মশালা, ঠিক আছে, এগুলোর ব্যবস্থা করে থাকে। এছাড়া অবকাঠামোগত সহায়তা করে থাকে, যেমন নতুন নতুন স্কুল ভবন নির্মাণ করে থাকে। এছাড়া পুরনো যে অবকাঠামোগুলো আছে, স্কুলগুলো আছে, সেগুলোর সংস্কার করে থাকে এবং বিভিন্ন স্কুল কলেজে কি করে, যে শিক্ষা উপকরণ সরবরাহ করে থাকে। ঠিক আছে, এছাড়া ওয়ার্ল্ড ভিশন কী করে, যে প্রাথমিক যে শিক্ষা কর্মসূচি, অর্থাৎ 4 থেকে 6 বছরের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা কর্মসূচিও পরিচালনা করে থাকে। অর্থাৎ তো শিক্ষা কার্যক্রমের মধ্যে আমরা কি দেখলাম, যে ওয়ার্ল্ড ভিশন কী করে থাকে, যে শিশুদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে থাকে। এর মধ্যে কয়েক ধরনের কর্মসূচি আছে, যেমন শিক্ষার্থীদের শিক্ষার সহায়তা দিয়ে থাকে, এর মধ্যে অর্থ প্রদান আছে, তাদের জন্য কোচিং, তাদের জন্য শিশু অধিকার কর্মশালা, এগুলোর ব্যবস্থা করে থাকে। তারপরে হচ্ছে অবকাঠামোগত সহায়তার মধ্যে আছে নতুন নতুন স্কুল ভবন নির্মাণ করে থাকে, পুরনো স্কুলগুলোকে সংস্কার করে থাকে এবং বিভিন্ন যে শিক্ষা উপকরণ আছে এগুলো সরবরাহ করে থাকে। এছাড়া কি করে থাকে ওয়ার্ল্ড ভিশন, যে প্রাথমিক যে শিক্ষা কর্মসূচি আছে 4 থেকে 6 বছরের শিশুদের জন্য, তো এই শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা কর্মসূচি পরিচালনা করে থাকে। তো এটা গেল আমাদের শিক্ষা কার্যক্রম। এবারে দেখো যে স্বাস্থ্য কর্মসূচি। ঠিক আছে, তো ওয়ার্ল্ড ভিশন কী করে, ওয়ার্ল্ড ভিশন হচ্ছে শিশু এবং মায়ের স্বাস্থ্য সম্পর্কে কী করে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে থাকে। তো হচ্ছে এর মধ্যে হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, প্রতিকারমূলক ব্যবস্থা আছে। তো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর মধ্যে হচ্ছে যে স্বাস্থ্য এবং পুষ্টি শিক্ষাদানের পাশাপাশি শিশুদের যে 6টি সংক্রামক রোগ আছে, এই 6টি সংক্রামক রোগে টিকা প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ 6টি সংক্রামক রোগের টিকা প্রদান কর্মসূচিটা হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের একটা অন্যতম কর্মসূচি। ঠিক আছে, এছাড়া আমরা প্রথমেই বলেছি যে ওয়ার্ল্ড ভিশনের লক্ষ্যের মধ্যে যে এইডস প্রতিরোধে কাজ করে থাকে। তো এখানে হচ্ছে যে ঘাতক ব্যাধি এইডস সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা, এটাও করে থাকে
ওয়ার্ল্ড ভিশন। এছাড়া হচ্ছে মা এবং শিশু স্বাস্থ্য এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে ওয়ার্ল্ড ভিশন। এবারে দেখো 3 নম্বরে লিঙ্গ সমতা আনয়ন। লিঙ্গ সমতা আনয়ন অর্থাৎ ওয়ার্ল্ড ভিশনের অন্যতম একটা কর্মসূচি হচ্ছে লিঙ্গ সমতা আনয়ন। তো এই কর্মসূচির অন্যতম লক্ষ্যটাই হচ্ছে লিঙ্গ বৈষম্য বা নারী পুরুষের মধ্যে যে অসমতা আছে এটাকে কমিয়ে আনা। ঠিক আছে, তো এর জন্য কি করে থাকে, বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। ওয়ার্ল্ড ভিশন কি করে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তা গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকে। ঠিক আছে, তো পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তা গড়ে তুলতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। এর জন্য কি করে, নারীদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা প্রশিক্ষণ সহ তাদেরকে ঋণ প্রদানও করে থাকে ওয়ার্ল্ড ভিশন। এবারে দেখো 4 নম্বরে কৃষি। তো বাংলাদেশ তো একটি কৃষি প্রধান দেশ। তো ওয়ার্ল্ড ভিশন কী করে থাকে যে দেশের কৃষির উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। তো এর মধ্যে আছে কৃষকদের প্রশিক্ষণ, কৃষি উন্নয়নে উন্নত চাষাবাদ প্রণালী, তারপর হচ্ছে পশু স্বাস্থ্যসেবা, খামারের জন্য উন্নয়নমূলক প্রশিক্ষণ, উন্নত সার বীজ সরবরাহ করা, এগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা ইত্যাদি। এছাড়া কি করে থাকে যে ফসলের বাজারজাতকরণ এবং গুদামজাতকরণেও হচ্ছে ওয়ার্ল্ড ভিশন কাজ করে থাকে। ঠিক আছে, অর্থাৎ কৃষির উন্নয়নের জন্য ওয়ার্ল্ড ভিশনের অনেক ধরনের কার্যক্রম আছে, যেমন কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে, কৃষকদের হচ্ছে উন্নত চাষাবাদ প্রণালী, এছাড়া হচ্ছে পশু স্বাস্থ্যসেবা, কিভাবে হচ্ছে উন্নত খামার করা যায় এটার প্রশিক্ষণ দিয়ে থাকে, উন্নত সার বীজ সরবরাহ করা, এগুলোর ব্যবহার এগুলো নিশ্চিত করে থাকে। পাশাপাশি ফসলের বাজারজাতকরণ এবং গুদামজাতকরণেও হচ্ছে ওয়ার্ল্ড ভিশন কাজ করে থাকে। 5 নম্বরে দেখো দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া প্রদান। ঠিক আছে, তো বাংলাদেশ একটি কি দুর্যোগ প্রবণ দেশ। নানা ধরনের দুর্যোগ কিন্তু এখানে লেগে আছে, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। ঠিক আছে, তো এরকম যে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ হয়, তো এই সময়ে হচ্ছে দুর্গতদের উদ্ধার করা, হ্যাঁ দুর্যোগ পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে ওয়ার্ল্ড ভিশন। ঠিক আছে, এছাড়া হচ্ছে ত্রাণ, পুনর্বাসন ইত্যাদি কার্যক্রমেও হচ্ছে ওয়ার্ল্ড ভিশন কাজ করে থাকে। ঠিক আছে, 6 নম্বরে দেখো পানি এবং পয় নিষ্কাশন। অর্থাৎ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষায় এবং পানিবাহিত রোগ হ্রাস করার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয় নিষ্কাশনের উপর গুরুত্ব দিয়ে থাকে ওয়ার্ল্ড ভিশন। ঠিক আছে, অর্থাৎ স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করা সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সহায়তা করে থাকে ওয়ার্ল্ড ভিশন। অর্থাৎ ওয়ার্ল্ড ভিশনের অন্যতম একটা কার্যক্রম হচ্ছে এই পানি এবং পয় নিষ্কাশন। তো এখানে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষায় এবং বিভিন্ন যে পানিবাহিত যে রোগগুলো আছে এগুলো কমিয়ে আনার জন্য কি করে থাকে, দরিদ্র জনগণের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করে থাকে এবং এই পয় নিষ্কাশন ব্যবস্থার উপরও অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে ওয়ার্ল্ড ভিশন। এজন্য হচ্ছে মানুষকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে উদ্বুদ্ধ করে থাকে, পাশাপাশি হচ্ছে তাদেরকে প্রয়োজনীয় সহায়তাও প্রদান করে থাকে ওয়ার্ল্ড ভিশন। আচ্ছা, এবারে দেখো কিশোর সংশোধন এবং উন্নয়ন। অর্থাৎ যে আমাদের দেশে যেসব কিশোর কিশোরী আছে, অর্থাৎ যারা অপরাধী, তাদের উন্নয়নের জন্য ওয়ার্ল্ড ভিশন এই কার্যক্রমটা পরিচালনা করে থাকে, অর্থাৎ কিশোরদের সংশোধন এবং উন্নয়ন। ঠিক আছে, তো এদের মধ্যে কি রয়েছে যে কিশোর কিশোরীদের জন্য সচেতনতা এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম এবং তাদের স্বাস্থ্য পরিচর্যামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম আছে। এগুলো বাস্তবায়ন করার জন্য কি করে থাকে, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের সেমিনার, ঠিক আছে, শিশু অধিকার বিষয়ক বিভিন্ন ধরনের কর্মশালা এগুলো আয়োজন করে থাকে ওয়ার্ল্ড ভিশন। এবারে দেখো 8 নম্বরে আছে যে পথ শিশুদের জন্য কার্যক্রম। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের শহর এলাকায় বিভিন্ন ধরনের এই পথ শিশুদের কিন্তু দেখতে পাই।
ঠিক আছে, যে যারা তাদের যে ন্যূনতম যে মৌলমানবিক চাহিদাগুলো এগুলো পূরণ করতে পারে না। তো এদের অবস্থার উন্নয়নের জন্য এবং এদেরকে কর্মোপযোগী করার জন্য তাদের মৌলিক শিক্ষা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের জন্য 1998 সালে বগুড়ায় সর্বপ্রথম এই পথশিশুদের জন্য এই কার্যক্রমটা চালু করে হচ্ছে ওয়ার্ল্ড ভিশন। ঠিক আছে, বর্তমানে এটা হচ্ছে বগুড়া ছাড়াও হচ্ছে আরও কয়েকটি স্থানে, ঢাকা, গাজীপুর, খুলনা, ফরিদপুর, এরকম আরও কয়েকটি স্থানে হচ্ছে পথশিশুদের জন্য এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে ওয়ার্ল্ড ভিশন। ঠিক আছে, তাহলে পথশিশুদের জন্য কার্যক্রমটা সর্বপ্রথম করলো হচ্ছে বগুড়ায় 1998 সালে, অর্থাৎ তাদের অবস্থার উন্নয়ন করা এবং তাদেরকে কর্মোপযোগী করার জন্য তাদের মধ্যে যে মৌলিক শিক্ষা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা। ঠিক আছে, আচ্ছা 9 নম্বরে দেখো, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং আয় বৃদ্ধি। দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং আয় বৃদ্ধি, অর্থাৎ বাংলাদেশের যে লক্ষ্যভুক্ত যে দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে ওয়ার্ল্ড ভিশন, এবং প্রশিক্ষণ শেষে তারা যাতে উপার্জন করতে পারে, অর্থাৎ তাদের আয় বৃদ্ধি করার জন্য তাদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রমও পরিচালনা করে থাকে ওয়ার্ল্ড ভিশন। অর্থাৎ দরিদ্রদের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন ধরনের যে বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে এবং তাদের উপার্জনক্ষম এবং তাদের আয় বৃদ্ধি করার জন্য এই প্রশিক্ষণ শেষে তাদেরকে ক্ষুদ্র ঋণও প্রদান করে থাকে ওয়ার্ল্ড ভিশন। এছাড়া দেখো সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন, অর্থাৎ ওয়ার্ল্ড ভিশন দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, যেমন হচ্ছে কৃষি উন্নয়ন, মৎস্য চাষ, পশুপালন, হাঁস মুরগির খামার, নার্সারি, স্বল্প ব্যয় গৃহ নির্মাণ, ক্ষুদ্র ব্যবসা, ভূমি পুনরুদ্ধার। তো এই ধরনের বিভিন্ন ধরনের দারিদ্র্য বিমোচনে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে ওয়ার্ল্ড ভিশনের। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমগুলো পড়লাম। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ভিশনের আছে শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য কর্মসূচি আছে, লিঙ্গ সমতা আনয়নে তাদের কর্মসূচি আছে, কৃষির উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি সাড়া প্রদান, পানি ও পয় নিষ্কাশন, কিশোর সংশোধন এবং উন্নয়ন, পথশিশুদের জন্য কার্যক্রম, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং আয় বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন। তাহলে আমরা আজকে আলোচনা করলাম কি কি, দেখো আমরা আজকে অষ্টম অধ্যায় শুরু করেছিলাম। অষ্টম অধ্যায় ছিল বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। এর মধ্যে প্রথমেই আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন কি, এবং আন্তর্জাতিক সংগঠন হিসেবে আমরা আজকে ওয়ার্ল্ড ভিশন পড়েছি, ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশ্য, ওয়ার্ল্ড ভিশনের মূল্যবোধ এবং ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমগুলো। তো প্রথমে আমরা যেটা বললাম যে আন্তর্জাতিক সংগঠন, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে একাধিক জাতির সমন্বয়ে গঠিতই হচ্ছে একটা সংগঠন যেটা একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি ঘটায়। এই ধরনের সংগঠনই হচ্ছে আন্তর্জাতিক সংগঠন। একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংগঠন যেটা একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি ঘটায় তাকে বলা হচ্ছে যে আন্তর্জাতিক সংগঠন। অর্থাৎ ভৌগোলিক সীমানার মধ্যে না থেকে ভৌগোলিক সীমানা অতিক্রম করে আর্তমানবতার সেবার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করে যে কল্যাণমূলক সংস্থাগুলো, সেগুলোকেই আমরা আন্তর্জাতিক সংগঠন বলতে পারি। এবং তারপরে আমরা ওয়ার্ল্ড ভিশন বলেছিলাম যে ওয়ার্ল্ড ভিশন হচ্ছে খ্রিস্ট ধর্মের আদর্শের উপর প্রতিষ্ঠিত একটা সংগঠন, যেটা প্রতিষ্ঠা হলো 1950 সালে। ডক্টর বব পিয়ার্স এটা প্রতিষ্ঠা করলো কোরীয় যুদ্ধের সময়। 1950 সালে যখন কোরীয় যুদ্ধ শুরু হয় তখন এটা প্রতিষ্ঠা করা হয়, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে 1970 সালে তার কার্যক্রম শুরু করলো। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশ্যগুলো বললাম, যে মূল উদ্দেশ্য হচ্ছে যে মানব কল্যাণে কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করাই হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের অন্যতম একটি উদ্দেশ্য। ঠিক আছে, যেহেতু এটা মূলত শিশুদের জন্য কাজ করার জন্য কিন্তু এই প্রতিষ্ঠানটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হলো, কিন্তু
পরবর্তীতে এটা শুধুমাত্র শিশুদের জন্যই কাজ করার জন্যই সীমাবদ্ধ থাকেনি, বরঞ্চ আর্তমানবতার কল্যাণে এটা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ঠিক আছে, তো আমরা এগুলো পড়েছি, আর নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতেও পেরেছ। উদ্দেশ্য পড়লাম, মূল্যবোধের পর আমরা কার্যক্রমগুলো পড়লাম। ঠিক আছে, তো উদ্দীপকে যখন থাকে সাধারণত তোমাদের মনে হয় যে উদ্দীপকে মনে হয় যে সব প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোই মনে হয় একই রকম। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে যে এখানে কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান কোন প্রেক্ষাপটে তৈরি হলো হয়তো উদ্দীপকে সেটা উল্লেখ থাকে। ঠিক আছে, অথবা প্রতিষ্ঠানটা হচ্ছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, না হচ্ছে এটা বাংলাদেশি প্রতিষ্ঠান, এটা সরকারি প্রতিষ্ঠান না বেসরকারি প্রতিষ্ঠান, এরকম হয়তো কোনো না কোনো হিন্টস দেয়া থাকে যেটা তোমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, তো এতটুকুই ছিল আজকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে কোনো সমস্যা আছে কিনা। আর হচ্ছে তোমরা যারা খুবই কম ছিলে ক্লাসে আমি জানি, আর যারা ছিলে তারা তোমাদের রোল নাম্বারটা হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। তো ঈদের আগে মনে হয় আজকে আমাদের লাস্ট ক্লাস। তো তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। খুব ভালো হোক তোমাদের ঈদ কাটুক। আর অবশ্যই পড়াশোনা করবে ঠিক মতো এবং স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলবে। তো আজকে পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।